আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। অনেকটা ব্যস্ততার মাঝে এই কয়েকটা দিন কাটলো। এর আগে আমি ৩১ এপ্রিল পর্যন্ত রুটিন করে গিয়েছিলাম, যেখানে আমি বিষয় রেখেছিলাম বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। আর ওটা অনুযায়ী আমি কতটুকু পড়েছি সেটাই শেয়ার করতে আসলাম। সকাল সকাল উঠে ছাদে চলে গিয়েছিলাম। আর ছাদে সকালে উঠে যাওয়ার কারণ হচ্ছে বেশ কয়েকদিন ছাদের কাছে পানি দেওয়া হয় না। নর্মালি বৈশাখ মাসে প্রায় প্রতিদিনই বৃষ্টি ঝড় থাকে, কিন্তু এবারটা একটু অন্যরকম হচ্ছে মনে হচ্ছে। ওভাবে বৃষ্টি হচ্ছে না আমাদের এলাকাতে, তাই ছাদে যেহেতু কম জায়গায় গাছ লাগানো, পানি না দিলে একটু কেমন জানি মূর্ছা যায় আর কি, তাই পানি দিতে গেছিলাম। আর যেহেতু আমাদের ছাদটা বিলের পাশে, অনেক বেশি বাতাস লাগে। 5 থেকে 7 মিনিট নিজের মাইন্ডটা রিফ্রেশ করার জন্য হইলেও আমি একটু ছাদে যাই। তো ওটার একটু ভিডিও নিয়ে আসলাম আর কি। অনেক বেশি ফুল ফুটেছে, একমাত্র ফুল যেটা যত্ন ছাড়াই এত সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে। আর কি সুন্দর আকাশে পাখি উড়ে যাচ্ছিল, আকাশে অনেক বেশি ভালো লাগতেছিল। যাই হোক, এবার রুটিন কিভাবে করে পড়লাম সেটা নিয়ে আসি। 17 এবং 18 এপ্রিলের কথা বলতেছি, যেটা বৃহস্পতিবার এবং শুক্রবার ছিল। আমি বাংলা সাহিত্য, বাংলাদেশ বিষয় বলে মানসিক দক্ষতা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়েছিলাম। আর প্রথমেই আমি ওই বাংলাদেশ বিষয় বলে নিয়েছিলাম, যেটা 2 দিনের জন্য 70 এবং 70 140 পেজ। আর আমি পড়ার জন্য বই নিয়েছি জর্জ সিরিজের MP3 বইটা। সেখানে আমি ক্ষুদ্র নিগোষ্ঠী, নারী এবং শিশু, বাংলাদেশের স্বাস্থ্যসেবা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশের গণমাধ্যম, বৌদ্ধবিহার, এই কয়টা টপিক ছিল। কয়টা টপিক পড়েছি, এই কয়টা টপিকে হচ্ছে 70 পেজের মতো ছিল। তারপর দ্বিতীয় দিন এটা আমি যেটা পড়েছি বাংলাদেশ বিষয়াবলীর, যেটা 278 থেকে 348 পেজ পর্যন্ত। এখানে ছিল বাংলাদেশের সম্পদ, বন এবং পরিবেশ, বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশ সংস্কৃতি এবং শিল্পকলা। তো আমার 2 দিনের বাংলাদেশ বিষয় বলে টপিক শেষ হয়েছিল। এরপর বাংলা সাহিত্য নিয়েছিলাম। বাংলা সাহিত্য যেহেতু রুটিন অনুযায়ী প্রতিটা সাবজেক্ট 6 দিন করে পড়ার সুযোগ আছে, তাই আমি ভাগ করলাম প্রতিটা পেজ। তখন প্রতিটা পেজে আসলো 53 করে। আর আমার একটা সমস্যা রয়ে গেছে, একটা সাবজেক্ট অনেকক্ষণ পড়লে প্রচণ্ড মাথা ব্যথা ওঠে, তখন টাকনিল খাইতে হয়। আর টাকনিলের পাশাপাশি আমার চা কিংবা কফি খাইতে হয়, না হলে ওই ব্যথাটা একদমই কমে না। মানে কি যে জ্বালায় আসি। তো যেটা আর কি, এই প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমি খুব ভালো করে পড়া শেষ করতে পেরেছি। এটা আমার সেই রুটিন আর কি। কিন্তু বিপত্তিটা বাজলো পঞ্চম দিন থেকে। চতুর্থ দিন, তৃতীয় দিনও মোটামুটিভাবে কাভার হয়ে গেছিল, কিন্তু ওই পঞ্চম এবং ষষ্ঠ দিন থেকে আমি কিচ্ছু শেষ করতে পারিনি। এই চেম্বারের একটু জটিলতার জন্য আমার ওই কয়দিন চেম্বারের টাইমটা একটু বেশি দেওয়া লাগছে। মানে এরকম হয়েছে যে আমি চলে আসবো চেম্বার থেকে, তখন আবার পেশেন্ট আসছে, সিরিয়াস পেশেন্ট। আর পেশেন্ট আসছিল মেনলি আমাদের এলাকা থেকে। এখন এলাকার রুগীকে ছেড়ে যাওয়া যায় না আসলে, এত রাত্রে বিপত্তি ঘটে যায়। তাদেরকে দেখে আস্তে আস্তে আমার বাসায় আসতেছে যখন 9টা-10টা বেজে যাচ্ছিল। তখন বাসায় এসে আর পড়তে একদম ইচ্ছা করতেছিল না, তাই একদম শুয়ে পড়লাম। এরকমভাবে আমার কয়েকটা দিন গেছে পরে। তো ভাবলাম যে আমি আসলে ওই অত কনজেস্টেড রুটিন দিয়ে আমি পড়াশোনা শেষ করতে পারবো না। তাই ভাবলাম এরপর ওভাবে রুটিন না করে প্রতিদিন একটা করে সাবজেক্ট নিব, যতটুকু সম্ভব হয় পড়ার চেষ্টা করব আর কি। আর বাংলা সাহিত্যর মধ্যে আমি ওই প্রথম দিনে 264 থেকে 318 পেজ ছিল, যেখানে মোট লেখক ছিলেন হচ্ছে 38 জন। আর ওদেরটা একটু আমি আস্তে করে মানে মোটামুটি বলে দেই। সৈয়দ ওয়ালিউল্লাহ, মনির চৌধুরী, রশিদ করিম, আবু ইসহাক, শামসুদ্দিন, আবুল কালাম, সুকান্ত ভট্টাচার্য, শহীদুল্লাহ কায়সার, আনোয়ার পাশা,
শামসুর রহমান, জাহানারা, ইমাম আলাউদ্দিন আল আজাদ, হাসান হাফিজুর রহমান, আবু জাফর, ওবায়দুল্লাহ, জহির রায়হান, রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক, রাজিয়া খান, শওকত আলী, আনিসুজ্জামান খান, হাসান আজিজুল হক, মাহমুদুল হক, শহীদ কাদরি, আবদুল্লাহ আল মামুন, আহমদ সফা, আখতারুজ্জামান ইলিয়াস, আব্দুল মান্নান সৈয়দ, নির্মলন দুগুন, আবুল হাসান, হুমায়ুন আজাদ, সেলিনা হোসেন, হেলাল হাফিজ, হুমায়ুন আহমেদ, আগেরটা মনে হয় হুমায়ুন কবির ছিল, আচ্ছা ওটা হুমায়ুন আজাদ ছিল, হুমায়ুন আহমেদ, সেলিম আদ্দিন, জাফর ইকবাল, শহীদুল জহির, ইমদাদুল হক মিলন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এই হলো মোট 38 জন। তো এই 38 জনের মধ্যে আমি প্রথম দিনে শেষ করতে পেরেছিলাম, এবং এখানে আমি অত সব বই নেই, কারণ বাংলা সাহিত্যেতে অনেক বেশি লেখক এবং ওনাদেরটা পড়তে গেলে এত বেশি ডিটেলসে পড়তে গেলে কিছুই মনে থাকবে না। তাই বিগত বছরে যেগুলো আসছে আমি শুধুমাত্র সেগুলোই পড়ে গিয়েছি। তারপরে দ্বিতীয় দিন ছিল যেটা 207 থেকে 263 পেজ, সেখানে কাজী নজরুল ইসলাম, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, মোহাম্মদ এনামুল হক, আবুল ফজল, জসিমউদ্দিন, মোতাহার হোসেন চৌধুরী, সৈয়দ মুস্তফা আলী, প্রেমেন্দ্র মিত্র, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, নুরুল মোমেন, আবু সাইদ আইয়ুব, বুদ্ধদেব বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুদেব, সুফিয়া কামাল, অদ্বৈত মল্লবর্মন, আহসান হাবিব, শওকত উসমান, ফরুক আহমদ, মোহাম্মদ আব্দুল হাই, সিকান্দার, আবু জাফর, শেখ মুজিবুর রহমান, সোমেন চন্দ্র, আহমদ শরীফ, নীলিমা ইব্রাহিম, সৈয়দ আলী হাসান, মোট 28 জন। তো 28 জনেরটা এভাবে পড়েছি যেগুলো আগে আসছিল। তো এর মাঝখানে সবচেয়ে বেশি কঠিন লেগেছে কাজী নজরুল ইসলামেরটা। এটা একটু বড়ও, আর এখান থেকে বিভিন্ন লাইন দিয়ে আসছে যে কোনটা কিবারে আসছে। এটা শেষ করে আমি নিয়েছিলাম ওই দিন, যেহেতু আমার ওই নৈতিকতা মূল্যবোধ সুশাসন ছিল, তাই নৈতিকতা মূল্যবোধ সুশাসনের বইটি নিয়ে নিলাম। তারপর দেখলাম কোন টপিকটা একটু কম পড়ার মধ্যে শেষ হয়, যেহেতু আমি বাংলা এবং সাধারণ জ্ঞান অনেক বেশি পড়ে ফেলেছিলাম প্রথম দিন। তো আমি বই নিয়েছিলাম খায়রুলস বেসিক ম্যাথমেটিক, মেন্টাল এবিলিটি আর মানসিক দক্ষতা পড়ছিলাম। এখানে আমি ইংলিশ স্পেলিং পড়েছি, যেটা 342 থেকে 47 পেজ পর্যন্ত, আর এর মধ্যে যেটা সাধারণ জ্ঞানের অংশ ছিল 371 থেকে 373, মানে মোট 2টা, প্রথম দিনে ও দ্বিতীয় দিনে টপিক শেষ করেছি। তারপর ছিল বাংলা ভাষা, বাংলা ভাষার মধ্যে সন্ধি ছিল। তো আমি শুধুমাত্র সন্ধিটাই পড়েছি, কারণ একটু বড় ছিল আর মাঝে মধ্যে বেশি আছে সন্ধি পরীক্ষাতে আসে, তো এরকমই ছিল। এরপর দিন থেকে আমি আর আমার রুটিন কন্টিনিউ করতে পারি না, তবে যেভাবে আমি কনজিস্টেন্ট রুটিন করেছিলাম এবং যেভাবে আমি পড়াটা শুরু করেছিলাম এবার আগাইতে পারলে অনেক বেশি উপকার হইতো। মাঝখানে আবার একটা ঝামেলা হয়েছে, ওই দিনই বললো যে সেপ্টেম্বরের মধ্যে 48তম বিসিএসের জন্য ডাক্তার নিবে। তো সবাই হা হয়ে গেছে, কারণ সেপ্টেম্বরের মধ্যে কিভাবে নেবে, এখন পর্যন্ত সার্কুলারই দেয় নাই। তারপরে আবার হচ্ছে 47তম প্রিলিমিনারি আগস্ট মাসে, আর 47তম প্রিলিমিনারি যেহেতু আগস্ট মাসে, তাহলে সার্কুলার দেয় না কীভাবে নেবে। ওরা হয়তো বোঝাইতে চেয়েছে যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে 48তম বিসিএসের। এখন এটা শুনি সবাই কোচিং করা শুরু করে দিয়েছে, যারা অন্য পার্ট 1 কিংবা বিভিন্ন রেসিডেন্সি পরীক্ষার জন্য পড়তেছিল ওরা হচ্ছে ওগুলা বাদ দিয়ে দিয়েছে। এই কয়েকজন দেখলাম MRCS এর প্রিপারেশন নিতেছিল, ওরা বাদ দিয়ে দিচ্ছে আর কি। তো ওটা বাদ দিয়ে কোচিংয়ে ভর্তি হয়ে গেছে। এখন পর্যন্ত অনেকগুলো কোচিংও চালু হয়ে গেছে, সার্কুলার দেয় না, বাট কোচিং শুরু করে দিয়েছে। আল্লাহ কি যে হবে। আর ডাক্তার দিবে মাত্র 2000, মানে ভয়াবহ অবস্থা। তো আমি যেহেতু ওই কমন সাবজেক্ট, মানে যদি 48 হয়ও, কারণ যেহেতু ওই সার্কুলার না দেওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, তাই হচ্ছে আমি ওভাবে কোচিং নিয়ে টেনশন নাই। হয়তো কোচিং ভর্তি হলে অনলাইনে কোচিং ভর্তি হবো, কারণ আমার চেম্বার বাদ দিয়ে করা সম্ভব না। আর একটা চেম্বার জমায় উঠতে অনেক বেশি কষ্ট হয়। আমি যেহেতু প্রায় 1.5 বছর ধরে যেখানে চেম্বার করতেছি ওখানে আমার অনেক বেশি রুগী জমে গেছে। এখন যদি আমি হঠাৎ করে ছেড়ে দিই তাহলে অনেক বেশি খারাপ হয়ে যায়। আর সপ্তাহের বেশিরভাগ সময় যেহেতু আমি আমার পেশেন্টকে দিই, তাই আমি বাদ দিতে চাচ্ছি না। আর যেহেতু চেম্বারের জন্য ওই ময়মনসিংহে কিংবা ঢাকায় গিয়ে কোচিং করা সম্ভব হচ্ছে না, আমি হয়তো অনলাইনে কোচিং করার চেষ্টা করবো আর কি। আর মানে কোচিং এর মধ্যে নর্মাল জেনারেল পার্টটা না পড়লে হবে, বাট মেডিকেল পার্ট সম্পর্কে আমি কিছু জানি না। সিলেবাস কি কোত্থেকে কোশ্চেন আসবে, শুধু জানি যে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত যতগুলো বই রয়েছে সেগুলো থেকে আসবে। তো এরকমই গেল আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনের প্রিপারেশন। তারপর থেকে আর আগের রুটিন অনুযায়ী কোনো কিছু পড়তে পারি নাই, আর সময়ের অভাবে আমি ভিডিও দিতে পারি নাই।
আর আজকে একটু সময় পাইলাম, যদিও বিকালে চেম্বার আসতে কালকে সময় পেয়েছিলাম, সারাদিন সময় পেয়েছিলাম, কিন্তু কালকে আমি ওইভাবে পড়তে পারিনি, কারণ মাসের একটা দিন আমি একটু পুরো রুম ঘর গোছানোর জন্য সময় রেখে দিই আর কি। তো কালকে ওই কাজটাই করেছি এবং বিভিন্ন যেসব পেন্ডিং কাজ ছিল ওগুলো করেছি। আমি আসলে আমার নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন, তবে খারাপ কমেন্ট করবেন না, কারণ আপনাদের একটা খারাপ কমেন্টে আমাদের মনোবলটা অনেক বেশি নষ্ট হয়। আর রেগুলার ভিডিও না দেওয়ার কারণে আমার পড়াশোনাভাবে আটকে যায়, যেহেতু আমি বলছি যে আমি আমার চ্যানেলটাকে রিডিং পার্টনার হিসেবে ব্যবহার করি। তাই এরপর থেকে আমি যতটুকুই পড়বো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।